আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা রেশিও চ্যাপ্টারের আজকে প্রবলেম 9 সলভ করব ইনশাল্লাহ। আপনারা শীটের প্রবলেম 9 বের করবেন। প্রবলেম 9-এ কি বলছে আমরা কোশ্চেনটা একটু পড়ে নেই। দ্য সামারাইজড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ জহুরা কোম্পানি লিমিটেড আর অ্যাজ ফলো। জহুরা কোম্পানি লিমিটেডের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক বিবরণী নিম্নোক্ত রূপ। এখানে দুইটা সাইড দেওয়া আছে, একটা লাইবিলিটি সাইড আর একটা অ্যাসেট সাইড। লাইবিলিটি সাইডে শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে, রিজার্ভ দেওয়া আছে। শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এগুলো শেয়ার হোল্ডার ফান্ড বা ইকুইটি ফান্ড। শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এগুলো শেয়ার হোল্ডার ফান্ড বা ইকুইটি ফান্ড বা প্রোপাইটার ফান্ড, দুইটা আইটেম দেওয়া আছে। শেয়ার ক্যাপিটাল সাধারণ শেয়ার বা শেয়ার মূলধন, আর একটা হচ্ছে রিজার্ভ সঞ্চিতি। এরপরে 8% ডিবেঞ্চার দেওয়া আছে। 8% ডিবেঞ্চার এটা হচ্ছে লং টার্ম লাইবিলিটিস, এটাকে ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজও বলা যায়। হ্যাঁ, 8% ডিবেঞ্চার এটা লং টার্ম লাইবিলিটিস, এটাকে ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজও বলা যায়। এরপরে কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে। কারেন্ট লাইবিলিটি সরাসরি দেওয়া আছে কত টাকা? 94,000 টাকা। এবার অ্যাসেট সাইডে আসো। অ্যাসেট সাইডে ফিক্সড অ্যাসেট দেওয়া আছে 1,21,000 টাকা। কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 1,25,000 টাকা। টোটাল দেওয়া আছে 2,46,000। আচ্ছা, এরপর একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার, এই বছরের ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, যেখানে সেলস দেওয়া আছে 3,30,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, সেলস বিক্রয় 3,30,000, কস্ট অফ গুডস সোল্ড এইটা বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে গ্রস প্রফিট দেওয়া আছে, মোট লাভ দেওয়া আছে 92,400 টাকা। অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, পরিচালন খরচ 63,800 টাকা। নিট প্রফিট বিফোর ট্যাক্স 28,600। এরপরে ট্যাক্স দেওয়া আছে 12,100। দেন প্রফিট আফটার ট্যাক্স আসছে 16,500 টাকা। এখান থেকে ডিভিডেন্ড 8,800 টাকা লভ্যাংশ বাদ দিলে রিটেন আর্নিং আছে 7,700 টাকা। এটা একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিয়ে ক্রমান্বয়ে চলে আসছে। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রস প্রফিট আসে। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে নিট প্রফিট বিফোর ট্যাক্স আসে। নিট প্রফিট বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিলে প্রফিট আফটার ট্যাক্স আসে। প্রফিট আফটার ট্যাক্স থেকে ডিভিডেন্ড বাদ দিলে রিটেন আর্নিং আসে। ইউ আর রিকোয়ার্ড টু কমপ্লিট। তোমাকে কি কমপ্লিট করতে হবে? আমাকে নিচে রেশিওগুলো বের করতে হবে। প্রোপাইটারি রেশিও মালিকানা অনুপাত, ক্যাপিটাল গিয়ারিং রেশিও মূলধন গিয়ারিং অনুপাত, গ্রস প্রফিট রেশিও মোট লাভ অনুপাত, অপারেটিং রেশিও পরিচালন অনুপাত, এক্সপেন্স রেশিও খরচ অনুপাত, নিট প্রফিট রেশিও নিট লাভ অনুপাত, রিটার্ন অন নিচের একটু ক্যামেরা অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, গ্রস প্রফিট রেশিও মোট লাভ অনুপাত, অপারেটিং রেশিও পরিচালন অনুপাত, এক্সপেন্স রেশিও খরচ অনুপাত, নিট প্রফিট রেশিও নিট লাভ অনুপাত, রিটার্ন অন প্রোপাইটার্স ইকুইটি রেশিও। প্রোপাইটার্স ইকুইটি মূল মানে মালিকানা সত্ত্বের উপর রিটার্ন আয়ের হার অনুপাত বের করতে বলছে। তাহলে আমরা এখন সলভটা করব। আমরা আমাদের অঙ্কের মধ্যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি এগুলো বের করে দেওয়াই আছে। হ্যাঁ, আমাদের অঙ্কের মধ্যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি বের করে দেওয়াই আছে। এখানে খেয়াল করে দেখো, এখানে কারেন্ট অ্যাসেট আছে 1,25,000 টাকা, আর এখানে কারেন্ট লাইবিলিটিস আছে 94,000 টাকা। শুধু তোমার শেয়ার হোল্ডার ফান্ড বা ইকুইটি ফান্ড দুইটা দেওয়া আছে, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ। এই শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ যোগ করলে আমাদের ইকুইটি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড আসবে। তাহলে আমরা শুরুতে শেয়ার হোল্ডার ফান্ড বের করে নিব, নিয়ে এই নিচের রেশিওগুলো বের করব। তাহলে আসো সলভ করা যাক। সলভ করার সময় শীটটা সামনে রাখবা, তাহলে অঙ্ক ভালো বুঝবা। Problem 9. Here, shareholder fund equal to
শেয়ার হোল্ডার ফান্ডের দুইটা আইটেম দেওয়া আছে, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল আর একটা হচ্ছে রিজার্ভ। শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে 88,000 টাকা, আর রিজার্ভ দেওয়া আছে 42,000 টাকা। এই দুইটা যোগ করলে শেয়ার হোল্ডার ফান্ড আসবে 1,30,000 টাকা। এরপর আমাদের যে রেশিও গুলো বের করতে বলছে, আমরা রেশিও গুলো বের করব। প্রথম রেশিও হচ্ছে প্রোপ্রাইটারি রেশিও, মালিকানা অনুপাত। প্রোপ্রাইটারি রেশিও বের করার বুদ্ধি কি, প্রোপ্রাইটার্স ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। শেয়ার হোল্ডার ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। শেয়ার হোল্ডার ফান্ড হচ্ছে 1,30,000 টাকা, ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। আমাদের এখানে টোটাল অ্যাসেট দেওয়া আছে কত, 2,46,000 টাকা। এখানে প্রোপ্রাইটার্স রেশিও আসবে 0.53:1। প্রোপ্রাইটারি রেশিওর পরে ক্যাপিটাল গিয়ারিং রেশিও, মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাত বের করার সূত্র হচ্ছে ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই কমন শেয়ার হোল্ডার ফান্ড। ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ ডিভাইডেড বাই কমন শেয়ার হোল্ডার ফান্ড। ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ, আমাদের অঙ্কে ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ দুইটা থাকতে পারে। একটা হচ্ছে লং টার্ম লাইবিলিটি, যেরকম বন্ড হতে পারে, ডেপ্ট হতে পারে। আমাদের অঙ্কে এটা ডিবেঞ্চার নামে আছে। যে কোনো লং টার্ম লাইবিলিটি এটা ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ, যেমন বন্ড, ডেপ্ট, এই যে ডিবেঞ্চার আছে, মর্টগেজ লোন থাকতে পারে, আর হচ্ছে প্রিফারেন্স শেয়ার। তাহলে ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ বলতে আমরা প্রিফারেন্স শেয়ার, অগ্রাধিকার শেয়ার, আর হচ্ছে যে কোনো লং টার্ম লাইবিলিটিসকে বুঝতেছে। তো লং টার্ম লাইবিলিটিস আমাদের অঙ্কে একটাই আছে, 8% ডিবেঞ্চার ডিভাইডেড বাই কমন শেয়ার হোল্ডার ফান্ড। কমন শেয়ার হোল্ডার ফান্ড শর্টে লিখলাম কমন, CSF, কমন শেয়ার হোল্ডার ফান্ড। তুমি আবার পরীক্ষার খাতায় শর্টকাটে লিখো না, তাহলে কিন্তু মার্কস কেটে দিবে। প্রিফারেন্স শেয়ার অঙ্কের মধ্যে নাই, 0। আর 8% ডিবেঞ্চার আমাদের দেওয়া আছে 22,000 টাকা। কমন শেয়ার হোল্ডার ফান্ড, যেহেতু অঙ্কে প্রিফারেন্স শেয়ার নাই, তাই যেটা শেয়ার হোল্ডার ফান্ড এইটাই কমন শেয়ার হোল্ডার ফান্ড। বুঝতে পারছো? অঙ্কের মধ্যে তো প্রিফারেন্স শেয়ার নাই। শেয়ার হোল্ডার ফান্ড থেকে, এই যে শেয়ার হোল্ডার ফান্ড থেকে আমরা যদি প্রিফারেন্স শেয়ার বাদ দিই, তাহলে কমন শেয়ার হোল্ডার ফান্ড আসে। তো প্রিফারেন্স শেয়ার 0, প্রিফারেন্স শেয়ার নাই, তাহলে যেটা শেয়ার হোল্ডার ফান্ড এইটাই কমন শেয়ার হোল্ডার ফান্ড, 1,30,000 টাকা। তাহলে 22,000 টাকাকে 1,30,000 টাকা দিয়ে ভাগ করো। 22,000 টাকাকে 1,30,000 টাকা দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে 0.17:1। দুইটা রেশিও বের করা শেষ। এরপরে গ্রস প্রফিট রেশিও। আমরা জানি যে ইনকাম স্টেটমেন্টের কোনো আইটেমের রেশিও বের করতে বললে তাকে নিট সেলস দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। ইনকাম স্টেটমেন্টের কোনো আইটেমের রেশিও বের করতে বললে তাকে নিট সেলস দ্বারা ভাগ করতে হয়। তাহলে গ্রস প্রফিট, এটা ইনকাম স্টেটমেন্টের
আইটেম, সুতরাং আমরা গ্রস প্রফিটকে যদি নিট সেলস দ্বারা ভাগ করি তাহলে গ্রস প্রফিট রেশিও পেয়ে যাব। এখানে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, ইনকাম স্টেটমেন্টের যে কোনো আইটেমের রেশিও বের করতে বললে আমরা তাকে কি দ্বারা ভাগ করব? সেলস দ্বারা ভাগ করব। প্রথমে আছে গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও আমরা কি করব? গ্রস প্রফিট মোট লাভ অনুপাত, এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম। ইনকাম স্টেটমেন্টের কোনো আইটেমের রেশিও বের করতে বললে যার রেশিও বের করতে বলছে তাকে সেলস দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা যদি গ্রস প্রফিটকে সেলস দ্বারা, নিট সেলস দ্বারা ভাগ করি, প্রফিট রেশিও পাবো। তাহলে গ্রস প্রফিট কোশ্চেনের মধ্যে কত টাকা দেওয়া আছে? 92,400 টাকা। আর নিট সেলস অঙ্কে দেওয়া আছে 3,30,000 টাকা। এখানে সেলস দেওয়া আছে, যেহেতু রিটার্ন নাই আর ডিসকাউন্ট নাই, সুতরাং সেলসটাই নিট সেলস। 92,400-কে 3,30,000 দিয়ে ভাগ করো, তাহলে এখানে রেজাল্ট আসবে 0.28 অর 28%। তোমাদের বেসিক ক্লাসে বলছিলাম যে আইটেমগুলো নিট সেলস দ্বারা ভাগ হয় সেগুলো রেজাল্ট পার্সেন্টেজে আসে। ইনকাম স্টেটমেন্টের কোনো আইটেমের রেশিও বের করতে বললে সেটার রেজাল্ট পার্সেন্টেজে আসে। ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলোকে আমরা নিট সেলস দ্বারা ভাগ করি, এই কারণে ইনকাম স্টেটমেন্টের কোনো আইটেমের রেশিও বের করতে বললে রেজাল্ট পার্সেন্টেজে আসে। বা এইভাবে মনে রাখতে পারো, যে আইটেমগুলো সেলস দ্বারা ভাগ হয় সেগুলোর রেজাল্ট পার্সেন্টেজে আসে। গ্রস প্রফিট রেশিও বের করলাম। এরপরে হচ্ছে অপারেটিং রেশিও। পরিচালন অনুপাত। অপারেটিং রেশিও বের করার সূত্র হচ্ছে অপারেটিং এক্সপেন্স প্লাস কস্ট অফ গুডস সোল্ড। অপারেটিং রেশিও বের করার সূত্র হচ্ছে অপারেটিং এক্সপেন্স প্লাস কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই নিট সেলস। এই সূত্রটা তোমাদের দেখানো হয়েছিল কিনা বেসিক ক্লাসে আমার মনে নাই। অপারেটিং রেশিও, পরিচালন অনুপাত বের করার সূত্র হচ্ছে অপারেটিং এক্সপেন্স প্লাস কস্ট অফ গুডস সোল্ড। আর এই অপারেটিং এক্সপেন্স, কস্ট অফ গুডস সোল্ড এগুলো ইনকাম স্টেটমেন্টের আইটেম, এই জন্য এগুলোকে কি দিয়ে ভাগ করতে হবে? নিট সেলস দিয়ে ভাগ করতে হবে। আমাদের অঙ্ক অপারেটিং এক্সপেন্স আছে 63,800 টাকা। আর কস্ট অফ গুডস সোল্ড আছে 2,37,600 ডিভাইডেড বাই নিট সেলস। নিট সেলস দেওয়া আছে অঙ্কের মধ্যে 3,30,000। তাহলে এটার রেজাল্ট কত আসবে? এটার রেজাল্ট আসবে হচ্ছে 0.91%। এরপরে আছে হচ্ছে অপারেটিং রেশিওর পরে এক্সপেন্স রেশিও আছে। এক্সপেন্স রেশিও বের করার সূত্র, এক্সপেন্স রেশিও বলতে অপারেটিং এক্সপেন্স রেশিও বলে। হ্যাঁ, এক্সপেন্স রেশিও বলতে অপারেটিং এক্সপেন্স রেশিও। তাহলে আমরা অপারেটিং এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টের আইটেম, তাহলে এটাকেও আমরা নিট সেলস দ্বারা ভাগ করব। অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে 63,800 টাকা। আর নেট সেলস হচ্ছে 3,30,000। ইন্টু, আচ্ছা 100 দেখানোর দরকার নাই,
এটা রেজাল্ট আসবে কত? 63,800-কে 3,30,000 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে 0.19, 0.19 or 19%। এগুলো সবই কিন্তু ইনকাম স্টেটমেন্টের আইটেম। গ্রস প্রফিট, অপারেটিং রেশিও, এক্সপেন্স রেশিও, এগুলো সব ইনকাম স্টেটমেন্টের আইটেম। এই কারণে সবগুলোকেই নিট সেলস দ্বারা ভাগ হলো। আমাদের আরো দুইটা রেশিও আছে, নিট প্রফিট রেশিও আর রিটার্ন অন প্রোপাইটার্স ইকুইটি রেশিও। আমাদের 6 নম্বর রেশিও হচ্ছে নিট প্রফিট রেশিও। নিট প্রফিট রেশিও বের করার সূত্র হচ্ছে নিট প্রফিট। নিট প্রফিট এটাও ইনকাম স্টেটমেন্টের আইটেম। নিট প্রফিটকে আমরা নিট সেলস দিয়ে ভাগ করব। নিট প্রফিট, নিট লাভ, এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম, এই জন্য নিট প্রফিটকে নিট সেলস দিয়ে ভাগ করব। এখানে নিট প্রফিট বলতে প্রফিট আফটার ট্যাক্সকে বোঝাচ্ছে। হ্যাঁ, নিট প্রফিট বলতে প্রফিট আফটার ট্যাক্সকে বোঝাচ্ছে। নেট প্রফিট বলতে প্রফিট আফটার ট্যাক্স বোঝাচ্ছে। প্রফিট আফটার ট্যাক্স দেওয়া আছে 16,500 টাকা। ডিভাইডেড বাই নেট সেলস 3,30,000। তাহলে নেট প্রফিট বলতে প্রফিট আফটার ট্যাক্স কে বোঝাচ্ছে, আর নেট সেলস 3,30,000। এখানে রেজাল্ট আসবে 0.05 or 5%। এরপরে হচ্ছে রিটার্ন অন প্রোপাইটার্স ইকুইটি রেশিও। আচ্ছা, সূত্রের মাঝখানে প্রিপজিশন অন আছে, তাহলে সূত্রের প্রথম অংশ রিটার্ন উপরে বসবে আর পরের অংশ প্রোপাইটার্স ফান্ড বা প্রোপাইটার্স ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড নিচে বসবে। তাহলে রিটার্ন উপরে বসবে। রিটার্ন বলতে এখানে প্রফিট আফটার ট্যাক্স কে বোঝাচ্ছে। সূত্রের মাঝখানে প্রিপজিশন আছে, সূত্রের প্রথম অংশ রিটার্নটা উপরে বসবে। এখানে রিটার্ন বলতে প্রফিট আফটার ট্যাক্স কে বোঝাচ্ছে, আর প্রোপাইটার্স ইকুইটি মানে শেয়ার হোল্ডার ফান্ড নিচে বসবে। প্রোপাইটার্স ইকুইটি বলতে প্রোপাইটার্স ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড, এটা নিচে বসবে। তাহলে প্রফিট আফটার ট্যাক্স 16,500 টাকা। আর শেয়ার হোল্ডার ফান্ড দেওয়া আছে অঙ্কের মধ্যে, আমরা বের করছি। শেয়ার হোল্ডার ফান্ড আমরা প্রথমে বের করে নিছি 1,30,000 টাকা। তাহলে এখানে রেজাল্ট আসবে 0.13 অথবা 13%। রিটার্নের রেজাল্ট পার্সেন্টেজে আসে। রিটার্নের রেজাল্ট কিসে আসে? পার্সেন্টেজে আসে। তাহলে আমাদের প্রবলেম 9 হয়ে গেল। আমরা এখন প্রবলেম 11 করব। তার আগে বোর্ডটা মুছে দেই।
প্রবলেম 11 বের করো। আমরা এখন প্রবলেম 11 করব। প্রবলেম 11-এ আমরা একটা নতুন নিয়মে চলে যাব, সেটা হচ্ছে প্রবলেম 11-এ একাধিক বছরের তথ্য আছে। আমি তোমাদের ওই যে নোট লিখে দিছিলাম ফার্স্টের ক্লাসে, ওখানে লিখে দিছিলাম না যে একাধিক বছরের অঙ্কে রিটার্ন ও টার্নওভারের সূত্রে একাধিক বছরের অঙ্কে রিটার্ন ও টার্নওভারের সূত্রে নিচে যে বসে তাকে এভারেজ করে নিতে হয়। মনে আছে? একাধিক বছরের অঙ্কে রিটার্ন ও টার্নওভারের সূত্রে নিচে যে বসে তাকে কি করতে হয়? এভারেজ করে নিতে হয়। প্রবলেম 11 দেখো কি বলছে। You have been asked to evaluate the liquid position of forage center. ফরাজ সেন্টারের তারল্য অবস্থা আমার থেকে জানতে চেয়েছে। The following data are from ফরাদ অ্যানুয়াল রিপোর্ট। ফরাদের অ্যানুয়াল রিপোর্ট থেকে, বার্ষিক রিপোর্ট থেকে নিচের তথ্যগুলো পাওয়া গেছে। এখানে ক্যাশ দেওয়া আছে 1,30,000 টাকা। ক্যাশ এটা কারেন্ট অ্যাসেট, চলতি সম্পদ। টেম্পোরারি ইনভেস্টমেন্ট স্বল্প মেয়াদী বিনিয়োগ, এটাও কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল বিভিন্ন দেনাদার। এখন অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা দেওয়া আছে, একটা জানুয়ারি 1 তারিখে, একটা ডিসেম্বর 31 তারিখে। অ্যাকাউন্ট রিসিভেবল বিভিন্ন দেনাদার এটা কারেন্ট অ্যাসেট। এটা আমরা কোনটা নিব? জানুয়ারি 1 তারিখেরটা নিব নাকি ডিসেম্বর 31 তারিখেরটা নিব? সম্পদ সবসময় ডিসেম্বর 31 তারিখেরটা নিতে হবে, কারণ জানুয়ারি 1 তারিখ হচ্ছে এটা গত বছর থেকে আসছে। আর ডিসেম্বর 31 তারিখ যেটা, এটা চলতি বছরের অ্যাকাউন্ট রিসিভেবল 2,14,000 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমি যখন নিব তখন 2,14,000 টাকা নিব। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুদ পণ্য, এটাও দুইটা দেওয়া আছে, একটা জানুয়ারি 1 তারিখ, একটা ডিসেম্বর 31 তারিখ। তাহলে কারেন্ট অ্যাসেট নির্ণয়ের সময় আমরা কোনটা নিব? ডিসেম্বর 31 তারিখেরটা নিব, 1,86,000 টাকা। তাহলে যে সম্পদগুলো 2 বছরের জন্য দেওয়া আছে, জানুয়ারি 1, ডিসেম্বর 31, এগুলো আমরা সব ডিসেম্বর 31 তারিখেরটা নিব। ডিসেম্বর 31 তারিখ দিয়ে চলতি বছর বোঝায়। এরপরে কারেন্ট লাইবিলিটিস দেওয়া আছে, চলতি দায় দেওয়া আছে 2,40,000 টাকা। এরপরে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 30 লাখ টাকা। ক্রেডিট সেল বাকিতে বিক্রয় দেওয়া আছে 50 লক্ষ টাকা। 30 লাখ আর 50 লক্ষ টাকা। তাহলে কি কি দেওয়া আছে প্রথম থেকে আমরা একটু আবার পড়ি। ক্যাশ দেওয়া আছে 1,30,000 টাকা, এটা কারেন্ট অ্যাসেট। টেম্পোরারি ইনভেস্টমেন্ট স্বল্প মেয়াদী বিনিয়োগ, এটাও কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল জানুয়ারি 1, ডিসেম্বর 31, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট নির্ণয় করার সময় আমরা ডিসেম্বর 31 তারিখেটা নিব, 2,14,000 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুদ পণ্য, এটাও কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট নির্ণয় করার সময় আমরা ডিসেম্বর 31 তারিখেরটা নিব, 1,86,000 টাকা। কারেন্ট লাইবিলিটিস চলতি দায় 2,40,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 30 লক্ষ টাকা। ক্রেডিট সেল দেওয়া আছে 50 লক্ষ টাকা। ইউজিং দিস ডাটা ক্যালকুলেট, এই ডাটাগুলো ক্যালকুলেট। ইউজিং দিস ডাটা, এই ডাটাগুলো ব্যবহার করে কি ক্যালকুলেট করো? ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলছে। ওয়ার্কিং ক্যাপিটাল মানে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস করলে ওয়ার্কিং ক্যাপিটাল পাবো। কারেন্ট রেশিও বের করতে বলছে, কুইক রেশিও বের করতে বলছে, ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করতে বলছে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও বের করতে বলছে। তাহলে আমরা এই রেশিওগুলো এখন বের করে ফেলবো, ঠিক আছে? আর যে তথ্যগুলো এখানে, দুইটা তথ্য 2 বছরের জন্য দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি। জানুয়ারি 1 তারিখ এবং ডিসেম্বর 31 তারিখ। জানুয়ারি 1 তারিখ হচ্ছে গত বছরের, আর ডিসেম্বর 31 হচ্ছে চলতি বছর শেষে। তাহলে আমরা একটা কনসেপ্ট মাথায় রাখবো, একটা নোট মাথায় রাখবো যে একাধিক বছরের অঙ্কে
রিটার্ন ও টার্নওভারের সূত্রে, এই যে টার্নওভার আছে, ইনভেন্টরি টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, এই রিটার্ন ও টার্নওভারের সূত্রে নিচে যে বসবে, সূত্রের নিচে যে বসবে তাকে কি করতে হবে, এভারেজ করে নিতে হবে। এই জানুয়ারি 1 আর ডিসেম্বর 31, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি হবে, এভারেজ হয়ে যাবে। এটা একটু মাথায় রাখতে হবে যে একাধিক বছরের অঙ্কের রিটার্ন ও টার্নওভারের সূত্রে সূত্রের নিচে যে বসে তাকে কি করতে হয়, সূত্রের নিচে যে বসে তাকে এভারেজ করে নিতে হয়। তাহলে আসো অঙ্কের শুরুতে আমরা কারেন্ট অ্যাসেটটা বের করে নিই। আমাদের কারেন্ট অ্যাসেট 4টা আছে, কারেন্ট লাইবিলিটি একটাই 2,40,000, কারেন্ট অ্যাসেট একটা দেওয়া আছে, আমরা কারেন্ট অ্যাসেট বের করে নিই। Here কারেন্ট অ্যাসেট চলতি সম্পদ, কারেন্ট অ্যাসেট কি কি দেওয়া আছে, ক্যাশ, টেম্পোরারি ইনভেস্টমেন্ট, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মজুদ পণ্য। ক্যাশ দেওয়া আছে 1,30,000 টাকা, টেম্পোরারি ইনভেস্টমেন্ট 60,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 2,14,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেওয়া আছে 1,86,000 টাকা। এগুলো যোগ করো, 1,30,000, 60,000, 2,14,000, 86,000, এগুলো যোগ করলে কত হবে, 5,90,000 টাকা। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট চলতি সম্পদ 5,90,000 টাকা। এরপরে রিকোয়ারমেন্ট 1-এ ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলছে। কার্যকরী মূলধন, ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে আসে, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস করলে ওয়ার্কিং ক্যাপিটাল, কার্যকরী মূলধন পাওয়া যায়। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস করলে ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যায়। কারেন্ট অ্যাসেট কত টাকা দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট আমরা বের করলাম 5,90,000 টাকা, আর কারেন্ট লাইবিলিটিস 2,40,000 টাকা। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস করলে ওয়ার্কিং ক্যাপিটাল আসবে 3,50,000 টাকা। ওয়ার্কিং ক্যাপিটাল বের করার পরে এরপর আমরা কারেন্ট রেশিও বের করব। কারেন্ট রেশিও বের করার পরে কারেন্ট রেশিওকে আমরা কিভাবে বের করব, কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটিস দিয়ে ভাগ করব। চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করব, তাহলে কারেন্ট রেশিও চলতি অনুপাত আসবে। কারেন্ট অ্যাসেট কত টাকা, কারেন্ট অ্যাসেট হচ্ছে আমার 5,90,000 টাকা, আর কারেন্ট লাইবিলিটিস কোশ্চেনে দেওয়া আছে 2,40,000 টাকা। তাহলে কারেন্ট রেশিও মান কত আসবে, রেজাল্ট আসবে 2.46। আর রেশিওতে প্রকাশ করার জন্য 1:1।
কারেন্ট রেশিও বের করা শেষ, এরপর আমরা কুইক রেশিও বের করব। বোর্ডটা মুছে দিচ্ছি। রিকোয়ারমেন্ট 3, কুইক রেশিও, তড়িৎ অনুপাত। কুইক রেশিও বের করার সূত্র হচ্ছে কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লাইবিলিটিস। কুইক রেশিও বের করার সূত্র হচ্ছে কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লাইবিলিটিস। এখানে কুইক অ্যাসেট কিভাবে বের করবো আমরা? কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি আর প্রিপেড এক্সপেন্স মাইনাস করলে কুইক অ্যাসেট আসবে। কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি আর প্রিপেড এক্সপেন্স মাইনাস করলে কুইক অ্যাসেট আসবে। আর কুইক লাইবিলিটি কিভাবে আসবে? কারেন্ট লাইবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট মাইনাস করলে কুইক লাইবিলিটি আসবে। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা একটু আগে বের করছি, চলতি সম্পদ 5,90,000 টাকা। এখান থেকে মাইনাস করব ইনভেন্টরি। ইনভেন্টরি বলতে মজুদ পণ্য, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ডিসেম্বর 31 তারিখে যেটা দেওয়া আছে 1,86,000 টাকা। আরো মাইনাস করব প্রিপেড এক্সপেন্স, অগ্রিম খরচ। অঙ্কের মধ্যে প্রিপেড এক্সপেন্স নাই, তাই 0। আর কারেন্ট লাইবিলিটিস অঙ্কের মধ্যে দেওয়া আছে চলতি দায় 2,40,000 টাকা। চলতি দায় থেকে কি করতে হবে? ব্যাংক ওভারড্রাফট বাদ দিতে হবে। ব্যাংক ওভারড্রাফট অঙ্কের মধ্যে নাই, তাহলে 0। তাহলে এখানে রেশিও আসবে, রেজাল্ট আসবে 1.68। 1.68। আর রেশিওতে প্রকাশ করার জন্য is/1। এরপরে 4 নম্বর সূত্র, ইনভেন্টরি টার্নওভার। যে কোনো টার্নওভার রেশিওর ক্ষেত্রে নিয়মটা কি, যে যার টার্নওভার বের করতে বলছে সে নিচে বসে, আর টার্নওভারের সাথে যেটা রিলেটেড বিষয় সেটা উপরে বসে। তাহলে ইনভেন্টরি টার্নওভার বের করতে বলছে, ইনভেন্টরি নিচে বসবে। আর ইনভেন্টরির সাথে রিলেটেড কে? কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে কস্ট অফ গুডস সোল্ড উপরে বসবে। এটা হচ্ছে সূত্র, টার্নওভারের শর্টকাট সূত্র। যার টার্নওভার বের করতে বলছে সে নিচে বসে, আর টার্নওভারের সাথে যার টার্নওভার বের করতে বলছে সে নিচে বসে। ইনভেন্টরি টার্নওভার বের করতে বলছে, ইনভেন্টরি নিচে বসবে। আর ইনভেন্টরির সাথে যেটা রিলেটেড কস্ট অফ গুডস সোল্ড উপরে বসবে। এখন কথা হচ্ছে যে এখানে একাধিক বছরের তথ্য আছে, একাধিক বছরের তথ্য আছে। তাহলে এখানে এই যে একাধিক বছর বলতে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা জানুয়ারি 1 তারিখের দেওয়া আছে, ডিসেম্বর 31 তারিখেরটা দেওয়া আছে। জানুয়ারি 1 তারিখ হচ্ছে গত বছর, ডিসেম্বর 31 হচ্ছে চলতি বছর। তাহলে এটা একাধিক বছরের অঙ্ক। একাধিক বছরের অঙ্কে রিটার্ন ও টার্নওভারের সূত্রে নিচে যে বসে, এই যে টার্নওভারের সূত্র, নিচে যে বসে তাকে এভারেজ করে নিতে হবে। তাহলে এটা হবে এভারেজ ইনভেন্টরি। এবার মান বসাও। কস্ট অফ গুডস সোল্ড অঙ্কের মধ্যে দেওয়া আছে 30 লক্ষ টাকা। আর ইনভেন্টরি, এভারেজ ইনভেন্টরি, ইনভেন্টরি জানুয়ারি 1 এবং ডিসেম্বর 31, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এভারেজ ইনভেন্টরি আসবে। জানুয়ারি 1 তারিখ এটা 2,52,000, আর ডিসেম্বর 31 তারিখ এটা 1,86,000। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে এভারেজ ইনভেন্টরি আসবে।
জানুয়ারি 1 এবং ডিসেম্বর 31 দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এভারেজ ইনভেন্টরি পাওয়া যাবে। তাহলে এখানে রেজাল্ট আসবে কত? 30 লাখ, আর নিচে হবে 2,19,000। এভারেজ ইনভেন্টরি আসবে 2,19,000। রেজাল্ট আসবে 13.70 টাইমস। টার্নওভারের রেজাল্ট কিসে আসে? টাইমসে আসে। টাইমস টার্নওভারের রেজাল্ট টাইমসে আসে, আমরা টার্নওভারের রেজাল্ট টাইমসে দিয়ে দিলাম। আমাদের আরেকটা সূত্র আছে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। পাঁচ নম্বর সূত্র, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। যার টার্নওভার বের করতে বলছে সে নিচে বসবে, অ্যাকাউন্ট রিসিভেবল নিচে বসবে। আর অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে রিলেটেড কে? অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে রিলেটেড হচ্ছে ক্রেডিট সেলস। ক্রেডিট সেলস উপরে বসবে। অনেক সময় অঙ্কে নিট সেলস দেওয়া থাকে, ওই নিট সেলসটাকে আমরা ক্রেডিট সেলস ধরে নিই, বাকিতে বিক্রয় ধরে নিই। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করতে বলছে, যার টার্নওভার বের করতে বলছে সে নিচে বসবে, অ্যাকাউন্ট রিসিভেবল নিচে বসবে। অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যে রিলেটেড, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যে রিলেটেড সে কি সূত্রের উপরে বসবে। তো অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে রিলেটেড ক্রেডিট সেলস। অনেক সময় নিট সেলস দেওয়া থাকে ক্রেডিট, তখন আমরা নিট সেলসকেই ক্রেডিট সেলস ধরি। তো অঙ্কের মধ্যে ক্রেডিট সেলস দেওয়া আছে, তাই ক্রেডিট সেলসে লিখবো আমরা 50 লক্ষ টাকা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে অ্যাকাউন্ট রিসিভেবলও 2 বছরের তথ্য দেওয়া আছে, একটা জানুয়ারি 1 তারিখ, একটা ডিসেম্বর 31 তারিখ। তার মানে এটা একাধিক বছরের অঙ্ক। একাধিক বছরের অঙ্কে রিটার্ন ও টার্নওভারের সূত্রে নিচে যে বসে তাকে এভারেজ করে নিতে হয়। এটা টার্নওভারের সূত্র, নিচে যে বসে তাকে এভারেজ করে নিতে হবে। তাহলে এটা হবে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে মান বসাও, ক্রেডিট সেলস 50 লক্ষ টাকা, আর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল জানুয়ারি 1 তারিখ আছে, ডিসেম্বর 31 তারিখ আছে। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এভারেজটা আসবে। জানুয়ারি 1 তারিখে 1,56,000 টাকা, আর ডিসেম্বর 31 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল 2,14,000 টাকা। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আসবে। তাহলে 50 লাখ আর 1,56,000 আর 2,14,000 যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আসবে 1,85,000 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, এটা রেজাল্ট আসবে 27.03 টাইমস। টার্নওভারের রেজাল্ট কিসে আসে? টাইমসে আসে। তাহলে এই একাধিক বছরের অঙ্ক আমরা করলাম, যে SW দিব, এগুলো একাধিক বছরের অঙ্ক। একটু লাইনে থাকো, আমি তোমাদের SW দিব। আচ্ছা, আমি 9 করে দিছি, তাই না? তাহলে 9 করবা 10 করবা, 9 করে দিছে, 9 করবা 10 করবা, 11 করে দিলাম, 11 করে দিলাম, 12 আর 13 করবা।
12 আর কি 13 নম্বর অঙ্ক করবা। তাহলে SW কত কত? SW হচ্ছে 9, 10, 11, 12, 13। আচ্ছা 12 আর 13-র কথা আমি একটু বলে দিই। 12 শীটটা খেয়াল করবা যে 12-র যে প্রশ্নের নিচে ইনস্ট্রাকশনের ঠিক উপরে মানে বক্সের ঠিক নিচে বলা আছে 12 নম্বর অঙ্ক একটু প্রথম থেকে একটু খেয়াল করো। 12 নম্বর অঙ্কে এখানে 2008 এবং 2007 দুইটা বছর আছে, 2008 এবং 2007। তাহলে অঙ্কটা আমরা কোন বছরের জন্য করব? ইনস্ট্রাকশনে বলছে কম্পিউট দ্য ফলোইং রেশিও ফর 2008। তাহলে অঙ্কটা করতে হবে 2008 সালের জন্য, অর্থাৎ আমরা যে মানগুলো নিব এগুলো সব 2008 সালের তথ্যগুলো থেকে মান নিব। আর যেহেতু একাধিক বছরের অঙ্ক 2008-07, তাই শুধুমাত্র দুইটা ক্ষেত্রে রিটার্ন ও টার্নওভারের সূত্রের নিচে যে বসবে তাকে এভারেজ করে নিতে হবে। 2007 আর 8 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এভারেজ আসবে। এটা শুধু রিটার্ন ও টার্নওভারের সূত্রে। অন্যান্য সকল ক্ষেত্রে তুমি 2008 সালের তথ্য নিবা। আবার এই 13 নম্বরও সেম। 13 নম্বর অঙ্কে কোন বছরের জন্য অঙ্কটা করব বলে নাই। 13 নম্বর অঙ্কে এটা 2015 সাল এবং 2016 সালের তথ্য দেওয়া আছে। 2015 এবং 2016 সালের তথ্য দেওয়া আছে। যেহেতু কোন সালের জন্য অঙ্কটা করব বলে নাই, তাই আমরা রিসেন্ট ইয়ারের জন্য করব। এখানে 2015, 2016 সালের জন্য আমরা অঙ্কটা করব। আমাদের যে তথ্যগুলো লাগবে এগুলো আমরা 16 সালের অ্যামাউন্টগুলো নিব। শুধুমাত্র দুইটা ক্ষেত্রে রিটার্ন ও টার্নওভারের সূত্রের নিচে যে বসবে তাকে কি করতে হবে? এভারেজ করে নিতে হবে। 15 আর 16 দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে এভারেজ করে নিতে হবে। তাহলে তোমরা একদম 9 থেকে 13 পর্যন্ত SW করবা। আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।